আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। বৃষ্টিপাত অব্যাহতের খবরে হাওরের কৃষকের দুশ্চিন্তা আরও দীর্ঘ হচ্ছে। নদ নদী ও খাল বিলের পানি বাড়ায় বন্যার শঙ্কা পেয়ে বসেছে তাদের। বৃষ্টিতে সুনামগঞ্জের ১২ উপজেলার হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পাকা ধান তলিয়ে গেছে। এদিকে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাওরের বাঁধে চাপ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সুনামগঞ্জের মধ্যনগরে এরনবিলের হাওর ও ঝিনারিয়া হাওরের বাঁধটি ভেঙে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে নেত্রকোনায় ভারী বর্ষণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বিভিন্ন হাওরাঞ্চলের বোরো ধান। দ্রুত কাঁচা পাকা ধান কেটে নেয়ার চেষ্টা করছেন স্থানীয় কৃষকরা। এদিকে মৌলভীবাজারের হাওরে মাঠের পাকা বোরো ধান কেটে ঘরে তোলার আগেই পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে গেছে। চোখের সামনে একমাত্র ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন হাওর পাড়ের মানুষ। হাওরের পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, আজকের হাওরের কি তথ্য আছে আপনার কাছে, আর তলিয়ে যাওয়া ধানের কি অবস্থা? ইফতেখার, আজকের হাওরের খবর, গতকালকের হাওরের খবর এবং এর আগের দিনের হাওর খবর একই আছে। মানে প্রতিদিনই হাওরের নতুন নতুন ধান ডুবে যাচ্ছে। কৃষক খুবই হতাশ হয়ে পড়েছেন। হাওর এলাকায় এখন মূলত হাহাকার চলছে। এখন আমরা গতকালকেও জানিয়েছিলাম যে হাওরে কৃষকরা খুব একটা আসছেন না, নিজেদের ধান কেটে নিচ্ছেন না, কারণ যতই সময় যাচ্ছে পানি নিচে তলিয়ে যাচ্ছে। যে ধান তারা কেটে নেবেন, সেই ধান যে শুকাবেন, মাড়াই করবেন, সেই অবস্থাও এখন হাওরে নেই। আমি যদি আপনাদেরকে দেখাই যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে সুনামগঞ্জের দেখার হাওর, এবং এই দেখার হাওরের আমি একদম উঁচু জায়গায় আছি। এবং এই উঁচু জায়গার যদি আপনাদেরকে আমি ধানের অবস্থা দেখাই, আমি যে পাশটাতে আছি, যে সাদা অংশ, এইখানেও ধান আছে এবং ধান কয়েক ফুট নিচে এখনও আছে। এবং এর ঠিক যে উঁচু জায়গা, সেই উঁচু জায়গার যে ধান আছে, সেই ধানও পানি নিচে তলিয়ে যাচ্ছে। তো সময় যতই যাচ্ছে সুনামগঞ্জের যে কৃষকের সোনার ফসল, সেই ফসল পানি নিচে তলিয়ে যাচ্ছে। কৃষক হতাশ হয়ে দেখা ছাড়া তাদের আর কোনো কিছু করার নেই। তারা একদম অসহায় হয়ে পড়েছেন, ভেঙে পড়েছেন। কারণ গত এক সপ্তাহ আগে যেই ধান তারা উচ্চ শ্রমিক মূল্য দিয়ে যে ধান কেটে এনেছিল, সেই ধানও এখন শুকাতে পারছে না। সেই ধানও খলায় পচে নষ্ট হয়ে যাচ্ছে এবং বেশিরভাগ ধানেই চারা গজিয়ে গেছে। তো এইরকম একটা পরিস্থিতি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন আগামী 2 মে পর্যন্ত সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের অব্যাহত আছে। এবং তারা কালকে রাত্রে আমাদের সাথে কথা বলেছেন, আজকে সকালেও কথা বলেছেন যে আগাম যে বন্যার একটা তারা পূর্বাভাস করেছিলেন, সেই বন্যার পূর্বাভাস দৃশ্যমান হচ্ছে। মানে আগাম বন্যার দিকেই যাচ্ছে সুনামগঞ্জে, যার কারণে কৃষকেরা খুব একটা হাওর থেকে তাদের ফসল কেটে নিতে চাইছেন না। তারা এভাবে করে ফেলে রাখছেন। যারা পারছেন, ওই যদি একটু আমি পেছনে দেখাতে চাই যে 2 জন কৃষক এখানে ধান কাটছেন, কিন্তু এই ধানগুলো এখানেই ফেলে রাখছেন, উপরে নিয়ে রাখার খুব একটা অবস্থা নেই। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। যতই সময় গড়াচ্ছে ততই হাওরের হাহাকার যেন আরও বেশি ভারী হচ্ছে, আরও বেশি দৃশ্যমান হচ্ছে। আমরা গতকালকে দেখেছি, এবং সুনামগঞ্জের যে সংসদ সদস্যরা আছেন তারা এসে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কৃষকদের জন্য 3 মাস তাদের সাথে সহায়তা করার যে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসে কিছুটা তাদের মনে স্বস্তি এসেছে। তবে তারা যেটা বলছেন, তারা যে সোনার ধান লাগিয়েছিলেন, তারা খরচ করেছিলেন, এই টাকাটা হয়তো উঠবে না, কিন্তু যদি সরকার তাদের পাশে থাকে, তারা দাবি করছিলেন এই অবস্থায় যেন সরকার তাদের পাশে দাঁড়ায়। তো সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণা কিছুটা স্বস্তি এসেছে জনগণের মনে, কৃষকের মনে। তবে সেটা যেন তাদের কাছ পর্যন্ত পৌঁছায়, তারা এমনটা বলছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের খবর। জানছিলাম সুনামগঞ্জের হাওর অঞ্চলের খবর। বৈশ্বিক জ্বালানি সংকটের ব্যাপক প্রভাব পড়েছে দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে। ঘন ঘন লোডশেডিংয়ে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে এখানকার মিলগুলো। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চালের উৎপাদন, কমছে চালের গুণগত মান, ব্যাহত হচ্ছে দেশব্যাপী চাল সরবরাহ। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে রাইস মিল সংশ্লিষ্টরা। কুষ্টিয়া থেকে মোহাম্মদ আসিফুজ্জামানের ক্যামেরায় সাবিরা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় 2.5 শতাধিক রাইস মিল রয়েছে।
এসব রাইস মিলে বিভিন্ন ক্ষেত্রে অন্তত 20,000 শ্রমিক ও কর্মচারী কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন। প্রতিদিন এই মোকাম থেকে শতাধিক ট্রাক চাল সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। দেশের চাহিদার 20% চালের যোগান দেওয়া হয় এই খাজানগর মোকাম থেকে। কিন্তু হঠাৎ জ্বালানি সংকটের ফলে ব্যাপক প্রভাব পড়েছে এই মোকামে। ঘন ঘন লোডশেডিংয়ে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে এখানকার মিলগুলো। বিদ্যুতের যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু সারা দেশেই আমার ব্যবসায় খাদ্যের একটা বড় একটা ঘাটতি পড়ে যাবে। জ্বালানি তেলের দামের বৃদ্ধির কারণে এখন আমাদের সব গাড়িতে ভাড়া বৃদ্ধি পাচ্ছে। খাজানগর চালের মোকামে উৎপাদন কমে যাওয়ার প্রভাব পড়েছে চাতাল শ্রমিক ও কর্মচারীদের উপরও। লোডশেডিংয়ের কারণে অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা, কমে গেছে তাদের আয় রোজগার। সারাদিন শ্রম করে রাত্রি বাড়িতে একটু ঘুমাবো, এটাও আমাদের হয় নাই কারেন্টের কারণে। আমার ধরেন কাজ না করলে আমাদের বেতন নাই। মেশিনগুলো মানে জাম বেঁধে যায়, জাম বেঁধে গেলে ওখানে তো সমস্যা হয়, চাউলের মানও তো কমে যায়। মিল বন্ধ, আমরা কাজ করতে পারতেছি না। যে একটা চালের অর্ডার হয়েছে, চালের গাড়ি লোড দিতে পারতেছি না বিদ্যুতের কারণে। এই চাউল প্রতিদিন নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ তেল দরকার সেই পরিমাণ তেল আমরা এখান থেকে পাইতেছি না। তবে বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় প্রশাসন বলছে চালের উৎপাদন যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম খাজানগরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিংহভাগ চাল এখান থেকে উৎপাদন এবং রপ্তানি হয়, তো এই খাতে যাতে কোনো প্রভাব না পড়ে এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি তাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার। মিল মালিকদের চাহিদার প্রেক্ষিতে আমরা তাদেরকে জেনারেটরের জন্য তেল সরবরাহ করার জন্য পাম্পগুলোকে চিঠি দিয়েছি। এই চিঠির প্রেক্ষিতে মিল মালিকগুলো তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে। কুষ্টিয়ার খাজানগরের চালের মোকামে অস্থিরতা দেখা দিলে এর প্রভাব পড়ে সারা দেশে। তাই কোনো অজুহাত নয়, খাজানগর মোকামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে জোরালো পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। এনটিভি নিউজ ডেস্ক। দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ ক্রীড়া কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টস। 8টি ইভেন্ট নিয়ে আগামী 2 মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের এই কর্মসূচি নিয়ে বড় স্বপ্ন দেখছেন স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। চলছে ঘাম ঝরানো অনুশীলন, চোখে মুখে নিজের প্রতিভাকে জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রত্যয়। কিশোর কিশোরীদের এই ক্রীড়া সম্মিলনের সুযোগ করে দিয়েছে নতুন কুড়ি স্পোর্টস। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, কারাতে এবং সাঁতার জনপ্রিয় 8টি ইভেন্ট নিয়ে দেশব্যাপী শুরু হচ্ছে এই বিশেষ ক্রীড়া কর্মসূচি। নাচ, গান, নৃত্য, কিন্তু এখন নতুন করে খেলাধুলা, ক্রীড়া অনেক কিছু অ্যাড হয়েছে যেখানে আমরা খেলতে পারছি। সাধারণত জুডো, ক্যারাটে এরকম কম্পিটিশন হয় না, ফুটবল ক্রিকেট তো হয়। নতুন করে আমাদেরকে এরকম একটা সুযোগ দিয়েছে শ্রমিকের মানুষ, তাই আমরা চাই যে আমরা এরকম খেলতে পারি। 2 তারিখের মধ্যেই আমরা ইনশাল্লাহ সবকিছু কমপ্লিট করে নিয়ে আসতে পারবো। বাকি সবগুলা ইভেন্টে আমাদের যথাযথ প্রস্তুতি চলছে প্রত্যেকটা উপজেলাতেই। এই তৃণমূল পর্যায় থেকে এবং এই কোমলমতি থেকে অনূর্ধ্ব 12-14 যে সুযোগ করে দিয়েছেন, এখান থেকে কিন্তু প্রতিবার অন্বেষণ ঘটবে। 2 মে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে একযোগে শুরু হবে নতুন কুড়ি স্পোর্টসের কার্যক্রম। খেলোয়াড় বাছাই হবে উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে। টোটাল 8টি ডিসিপ্লিনের খেলা আমাদের সেই 2 তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে আমাদের 10 তারিখ পর্যন্ত আমাদের এই জেলা পর্যায়ের খেলা হবে এবং 13 থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের বিভাগীয় পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আমাদের আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন টিমগুলো জাতীয় পর্যায়ে তারা খেলার যোগ্যতা অর্জন করবে। নতুন কুড়ির মাধ্যমে এই সিলেট জেলা ক্রীড়াঙ্গনে নতুন একটি মাথা যোগ করবে এবং আমাদের ছেলেমেয়েরা অন্যান্য যে বিষয়গুলি আছে, মাদক থেকে হোক বা অন্য সময় বাজে কাছ থেকে দূরে থাকবে এবং খেলার দিকে বেশি ঝুঁকবে এবং ইতিমধ্যে ঝুঁকছে বলে আমরা মনে করছি। এটা আমাদের অত্যন্ত খুশি সংবাদ। 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ি শুরু হয়। এবার তাতে যোগ হলো খেলাধুলা। ক্রীড়াবিদরা মনে করছেন সারা দেশে শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের টেকসই রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম হবে নতুন কুড়ির স্পোর্টস। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। খেলার খবর ক্রিকেট সিরিজের দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। দুপুর 1:30 মাঠে গড়াবে খেলা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের প্রথম ম্যাচে ঘরের মাঠ, চেনা পরিবেশ, তবু পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি হারের তিক্ততা পেয়েছে বাংলার মেয়েরা। প্রথম ম্যাচে বাংলাদেশকে 25 রানে হারিয়েছে লঙ্কানরা।
তাই এই ম্যাচ দিয়ে সিরিজে টিকে থাকতে চায় স্বাগতিকরা। এর আগে ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করলেও টানা 2 ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয় নিগার সুলতানাদের। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।